এক্সকিউজ মি, জি ম্যাম। ভালো আছেন সবাই? জি ম্যাম, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন ম্যাডাম? তো আছি আলহামদুলিল্লাহ। আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। আমরা গত ক্লাসে ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যাক্ট 19/2010 নিয়ে ডিসকাস করেছি। ওই ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। আমি মনে হয় বাকি ক্লাসগুলি মানে প্রিভিয়াস সবকটা ক্লাসে আপলোড দেওয়া হয়ে গেছে সিএমএস এর পেজে। পেয়েছেন আপনারা না? চেক করে নিন। চেক করা হয়নি? না ম্যাম, আমি তো আপলোড করিনি এখনো। না, করে নিন। আজকে ইন্স্যুরেন্সের সেকেন্ড ক্লাস এবং লাস্ট ক্লাস। আমরা এই যতটুকু আছে বাকিটা ডিসকাস করে ইন্স্যুরেন্সের আমরা কোশ্চেনে চলে যাব। ঠিক আছে? ইন্স্যুরেন্সটা আসলে জাস্ট এটা একটা মানে একেবারেই বেসিক থিওরি যেটাকে বোঝায়, জাস্ট পড়লেই জানা যাচ্ছে জিনিসগুলি। তারপরেও মানে থিওরি সাবজেক্ট তো, যদি অ্যাকাউন্টিং সাবজেক্ট হতো আমি এই থিওরিগুলি ল্যাপস করে দিতাম। তারপর আমি পড়ে যাচ্ছি, আপনারা পড়ার মধ্যে হয়তো কিছুটা বেনিফিটেড পাবেন সেই হিসাবে। একটু বোঝার থাকলে জিজ্ঞেস করবেন। ল্যাঙ্গুয়েজগুলি সহজ লিখতে সহজ হবে। আমাদের থিওরি শেষ হয়ে যাচ্ছে লিগ্যাল এনভায়রনমেন্ট এন্ড বিজনেস এর। আজকে আমাদের 27th ক্লাস, ঠিক না? জি ম্যাম। শুরু করছি। আজকের টপিক শুরু হচ্ছে লাইবিলিটি অফ ডিরেক্টরস এন্ড আদার্স ফর লস। গত ক্লাসে টপিকগুলি ছিল কি আমাদের মেইন ইম্পর্টেন্ট টপিকস ছিল হিস্ট্রি ছিল প্রথমে, তারপরে অ্যাক্টগুলি নন লাইফ ইন্স্যুরেন্স যেটা জেনারেল ইন্স্যুরেন্স কে বোঝায়, তারপর টাইপস অফ ইন্স্যুরেন্স গুলি ছিল লাইফ ইন্স্যুরেন্স এবং নন লাইফ ইন্স্যুরেন্স এর পার্থক্য ছিল। তারপর আমরা আরো কি করেছিলাম, রেজিস্ট্রেশন নিয়ে ডিসকাস করেছিলাম। তারপরে আপনার ডিপোজিট নিয়ে ডিসকাস করেছি, রিজার্ভেশন নিয়ে, রিফান্ড অফ ডিপোজিট নিয়ে ডিসকাস করেছি। আজকে ডিরেক্ট লাইবিলিটি অফ ডিরেক্টরস এন্ড আদার্স ফর লস নিয়ে ডিসকাস করব। এখানে liability for director and others for loss if by reason of a contravention of any of the provisions of section 44 any loss is sustained by the insurer, অর্থাৎ যদি ধারা 44 এর কোনো বিধান লঙ্ঘনের কারণে হ্যাঁ বীমাকারী অথবা পলিসি হোল্ডারদের কোনো ক্ষতি হয়ে থাকে, অর্থাৎ লস ইজ সাস্টেইনড বাই দ্য ইন্স্যুরার দ্বারা by the policy holders or any director, manager or officer who is knowingly a party to such
contravention shall, without prejudice to any other penalty to which they may be liable under this act, be jointly and severally liable to make good the amount of such loss. অর্থাৎ যদি সেকশন 44 এর যে প্রভিশন আছে, প্রভিশনটা যদি একজন ইন্স্যুরেন্স বীমাকারী অথবা পলিসি হোল্ডারের ক্ষতি হয় এটা লঙ্ঘন করার কারণে, তাহলে যে কোনো পরিচালক মানে এনি ডিরেক্টর অথবা ব্যবস্থাপক অথবা কর্মকর্তা যিনি নোয়িংলি এ ধরনের লঙ্ঘনের একটি পক্ষ অন্য কোনো শাস্তির প্রতি পূর্বাভাস ছাড়াই যার জন্য তিনি আইনের অধীনে দায়বদ্ধ হতে পারেন, উইদাউট প্রিজুডিস টু এনি আদার পেনাল্টি ছাড়াই টু হুইচ হি মে বি লায়াবল আন্ডার দিস অ্যাক্ট, এই ধারার অধীনে তিনি কি হতে পারেন, লায়াবল হতে পারেন, বি জয়েন্টলি অ্যান্ড severally liable to make good the amount, অর্থাৎ এই ধরনের ক্ষতির পরিমাণ করার জন্য যৌথভাবে অথবা পৃথকভাবে দায়ী থাকবেন। সে যে কেউ ডিরেক্টর অথবা ম্যানেজার অথবা অফিসার যে কেউ সে অথবা জয়েন্টলি হইতে পারে অথবা পৃথকভাবে হতে পারে দায়বদ্ধতাটা, লায়াবলটা এটাই বুঝাচ্ছে। অ্যাসেটস অফ ইনস্যুর হাউ টু বি কেপ্ট, অর্থাৎ বীমাকারীর সম্পদটা কিভাবে রাখা হবে সাধারণত। None of the assets of any insured shall, except in case of deposit made with the Bangladesh Bank, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট আমানত ছাড়া, হ্যাঁ, none of the assets of any insurer, যে কোনো ইন্স্যুরার যে কোনো অ্যাসেট under section 23 or section 119 and deposits with a scheduled bank acting as a custodian be kept otherwise than in the corporate name and under the direct control of the insurer. অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে ধারা 23 এবং 119 এর অধীনে বাংলাদেশ ব্যাংকে জমা করা আমানতের ক্ষেত্রে অথবা কাস্টোডিয়ান কি বলছে, উইথ এ শিডিউল ব্যাংক অ্যাক্টিং এজ এ কাস্টোডিয়ান হিসেবে কাজ করে এমন একটি তফসিল ব্যাংকের আমানত ব্যতীত, এই দুইটা ক্ষেত্র ছাড়া, হ্যাঁ, কর্পোরেট নামে এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ব্যতীত অন্য কোনো বীমাকারীর সম্পত্তি কি করা হবে না, রাখা হবে না। অর্থাৎ প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, ডিরেক্ট কন্ট্রোল অফ দ্য ইন্স্যুরার আন্ডার দ্য ডিরেক্ট কন্ট্রোল, মানে সরাসরি মানে বীমাকারীর নিয়ন্ত্রণ ছাড়া আর কি, অধীন ব্যতীত, হ্যাঁ, কর্পোরেট নেমে কি করতে হবে, বীমাকারীর সম্পত্তি রাখা হবে না। কর্পোরেট নেমে এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ব্যতীত অন্য কোনো বীমাকারীর সম্পত্তি কি তাদের অধীনে রাখা হবে না। সেগুলি কি ছাড়া, বাংলাদেশ ব্যাংকে জমা করা আমানতের ক্ষেত্রে এবং কাস্টোডিয়ান হিসেবে কাজ করে এমন একটি তফসিল ব্যাংক, শিডিউল ব্যাংক আর কি, শিডিউল ব্যাংকের অপর নাম হচ্ছে তফসিল ব্যাংকের আমানত ব্যতীত, এই ক্ষেত্রেও এইভাবে রাখা হবে। তারপর হচ্ছে রেস্ট্রিকশনস অন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ম্যানেজিং এজেন্ট, ম্যানেজিং এজেন্ট নিয়োগের উপর বিধিনিষেধগুলি কি কি। No insurer shall, after the commencement of this act, appoint a management agent for the conduct of its business. After the commencement of this act, এই একটা চালু হওয়ার পরে, হ্যাঁ, no insurer shall appoint a managing agent, পরিচালনার জন্য একজন ব্যবস্থা কি ম্যানেজিং এজেন্ট নিয়োগ করবেন না। একজন বীমাকারী কি করতে পারবে না, ম্যানেজিং এজেন্টকে নিয়োগ দিতে পারবে না। এই ছোট ছোট জিনিস। তারপরে ইনভেস্টিগেশন অফ অ্যাফেয়ার্স অফ এন ইন্স্যুরার, বীমাকারীর বিষয়ে তদন্ত, ইনভেস্টিগেশন অফ অ্যাফেয়ার্স অফ এ ইন্স্যুরার, এটা সহজ আছে। The authority may institute and investigate into the whole or any part of the business carried on by an insurer registered under this act if it appears to the authority. কর্তৃপক্ষ এই আইনের অধীনে কি করতে হবে, নিবন্ধন কোনো বীমাকারী দ্বারা পরিচালিত অর্থাৎ
বাই অ্যান ইনস্যুরার রেজিস্টার্ড মানে যে বিমাকারী ইয়াকে ইনভেস্টিগেট করবে সে অবশ্যই এই অ্যাক্টের অধীনে রেজিস্টার্ডকৃত হতে হবে। সেটাই বোঝাচ্ছে যে মানে অত্র আইনের অধীনে, হ্যাঁ, বীমাকারী আইনের অধীনে একজন বীমাকারী দ্বারা পরিচালিত ব্যবসা সম্পূর্ণ বা কিছু অংশ তদন্ত করতে পারে যদি এটি কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয় যে মানে তদন্ত করা দরকার, এই টাইপের উপস্থাপন করা হয় তদন্তের জন্য। ইফ দ্য ইনসিওর ইজ or likely to become unable to meet this obligation, তদন্তের কাছে প্রতীয়মান হয় যে ইনসিওরার কি unable to meet the obligation, এই মানে obligation গুলি মিট করতে unable, the insurer has failed to comply with provision of this act relating to insurance fund, ঠিক আছে, ইন্স্যুরেন্স ফান্ড রিলেটেড যে প্রভিশন গুলি আছে সেগুলি কমপ্লিট করতে সে ফেইলর, হ্যাঁ, the insurer having been given notice under section 49 has not within 1 month thereafter furnished the required information fully and satisfactorily, ঠিক আছে, the insurer has failed to comply with any provision of section 27, 30, 41, 43 and 44, অর্থাৎ এই প্রভিশনগুলি কমপ্লিট করতে ব্যর্থ হলে the expenditure of insurance business or expenditure in procuring, maintaining or administrating any class of insurance business, অর্থাৎ মানে ইন্স্যুরেন্স বিজনেসের এক্সপেন্ডিচার হতে পারে অথবা কোনো প্রকিউরিং, মেইনটেইনিং অথবা অ্যাডভার্টাইজিং এই ধরনের ক্লাসের ইন্স্যুরেন্স বিজনেসের ক্ষেত্রে এক্সপেন্সের ক্ষেত্রে হতে পারে of the insurer is unduly high in relation to the income derived from insurance premium. No appropriate method was followed by the insurer in appropriating expenditure or particular class of expenditure between insurance fund and any other fund. তারপরটা হচ্ছে number 3, the authority before instituting an investigation under this section, the authority shall serve on the insurer a notice in writing specifying that before the completion of any investigation under this act, the insurer shall not under any circumstances say with the prior written approval of the authority dispose of any asset bestowed in or accruing to the insurer. Number 3, the authority may itself make the investigation or may direct an investigator appointed in accordance with the subsection 4 to conduct the investigation and submit a report within 7 working days in the form of a report. Or the remove from a judicial 7 দিনের মধ্যে একটা রিপোর্ট ইনভেস্টিগেট করে সাবমিট করে এবং সেটা ব্যবস্থা করে ইনভেস্টিগেশনের জন্য আন্ডার দিস accordance with the subsection 4 অনুসারে। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে the authority may appoint, authority appoint হতে পারে an auditor other than the auditor who prepares a statement of the account or অর্থাৎ যিনি স্টেটমেন্টটা তৈরি করে উনি ছাড়া ওই ধরনের অডিটর ছাড়া or other statements of the insurer under section 27 and actuary or any other suitable person to be an investigate to carry out the investigation under this section and the cost of such investigation shall be paid by the insurer, এবং ওখানে ইন্স্যুরার কি করবে, বীমাকারী কি করবে, ওই ইনভেস্টিগেশনের যে কস্ট আছে কস্টটা বেয়ার করবে। অর্থাৎ এখানে একটা যে এখানে কর্তৃপক্ষের যে অডিটর আছেন যিনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সাধারণত রেডি করেন মানে প্রিপেয়ার্ড করেন, উনি ছাড়া অন্য অডিটরের মাধ্যমে অডিটর কি করে অন্য একজন অডিটর নিয়োগ দিতে পারেন অথরিটি। তারপর হচ্ছে পাওয়ার অফ ইন্সপেকশন এন্ড কল ফর ইনফরমেশন অ্যাকশন।
Power of inspection and call for information, etc. The authority may from time to time inspect the books, accounts and transactions of any insurer or and of any of its branch office. অর্থাৎ একজন অথরিটি কি করে সময় সময় কি করতে পারে ইন্স্যুরারের বুকস অ্যাকাউন্টস ট্রানজাকশন কি ইন্সপেক্ট করতে পারে, তার সেই অধিকার আছে। 2 নাম্বার, ফর দ্য পারপাস অফ এনি ইন্সপেকশনের উদ্দেশ্যে the insurer shall allow the authority access to his books, accounts and documents and shall give such information and facilities as may be required to conduct the inspection. অর্থাৎ ইন্সপেকশনটা কন্ডাক্ট করার জন্য যে ধরনের সুবিধা এবং যে ধরনের ইনফরমেশনের দরকার একজন ইন্স্যুরার কি করবেন, তা অথরিটিকে সে ধরনের সুবিধা এবং ইনফরমেশন দিবে তার বুকস এবং অ্যাকাউন্টস এবং ডকুমেন্টস গুলি কি করার জন্য, ইন্সপেক্ট করার জন্য। আর দ্য অথরিটি ইজ অফ দ্য অপশন দ্যাট, যদি কোনো অথরিটির অপশন থাকে যে ইট ইজ নেসেসারি ফর দ্য পারপাস অফ দিস, এই অ্যাক্টের প্রয়োজনে ইট মে নোটিশ ইন রিটেন, কি রাইটিং অর্থাৎ লিখিত নোটিশ দিতে পারে, ইফ নেসেসারি রিকর্ড এনি ডিরেক্টর অফিসার or representative of an insurer in connection with the matter related to the related to any business carried on by that insurer in or outside Bangladesh in such manner as may be prescribed by the regulations at the time and place as specified in the notice. এত হচ্ছে ফার্নিশ হিম উইথ এনি ইনফরমেশন, যে কোনো ধরনের ইনফরমেশন তাকে ফার্নিশ করতে হবে, মানে ব্যবস্থা করে দিতে হবে। ডিরেক্ট টু অ্যাপিয়ার বিফোর হিম এনি পারসন হু রিফিউজ টু অ্যালাউ অ্যান ইন্সপেকশন, যদি মানে এগুলো উপস্থাপনের পূর্বে যদি সে রিফিউজ করে ইন্সপেকশন করার জন্য যে কোনো পারসন, অথবা কন্ট্রিভেন্সেস any provisions of the কোনো provision যদি লঙ্ঘন করে or fails to comply with the any requirement of the authority, অথবা অথরিটির কোনো রিকোয়ারমেন্ট যদি কমপ্লাই করতে ব্যর্থ হয়, under subsection 3 shall be guilty of an offense and shall on convicted be liable to fine not exceeding 5 lakh টাকা। তাহলে এইগুলি করতে যদি সে ব্যর্থ হয় তাহলে তাকে কি হিসেবে পেনাল্টি হিসেবে অথবা অফেন্স হিসেবে 5 লাখ টাকা পর্যন্ত কি করা হবে, লায়াবল করা হবে, ফাইন করা হবে। and shall also be liable to a further fine not exceeding 5 lakh টাকা for every day during which the offense is continue. আর যদি এই অফেন্সটা যদি কন্টিনিউ থেকে থাকে তাহলে তাকে shall also be liable to a further fine not exceeding 5 lakh টাকা for every day. তারপরটা আসেন restriction of rebates. Rebates সীমাবদ্ধতা, no person shall allow or offer to allow either directly or indirectly as an endorsement to pay person to take out or renew or continue an insurance in respect of any kind of risks relating to lives or properties in Bangladesh, any rebate of the whole or part of commission payable or any of the premium shown on the policy, nor shall any person taking out or renewing or continuing a policy accept any rebates. বোঝা গেছে নিশ্চয়ই? Accept such rebate as may be allowed in accordance with the published prospectus or tables of the insurer.
অর্থাৎ এখানে কি বলছে যে যদি কোনো ব্যক্তি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কোনো ব্যক্তিকে বাংলাদেশে অথবা বাংলাদেশে জীবন অথবা সম্পত্তি সম্পর্কিত কোনো ধরনের ঝুঁকির ক্ষেত্রে বীমা গ্রহণ অথবা পুনর্বীমা কি বলছে পুনর্বীকরণ অথবা চালিয়ে যাওয়ার জন্য পরিচালনা হিসেবে অনুমতি পারমিশন না দেন বা প্রদান না করেন প্রদেয় কমিশনের সম্পূর্ণ অথবা আংশিক পলিসিতে দেখানো প্রিমিয়ামের যে কোনো অংশ অর্থাৎ কমিশন পেবল অর এনি অফ দা প্রিমিয়াম শোন অন দা পলিসি অর্থাৎ মানে পলিসিতে দেখানো প্রিমিয়ামের যে কোনো অংশ অর অথবা নর শেল এনি পার্সন টেকিং আউট অর রিনিউইং অর কন্টিনিউ অথবা কোনো ব্যক্তি পলিসি গ্রহণ বা নবায়ন মানে রিনিউইং নবায়ন অর পলিসি অ্যাকসেপ্ট এনি রিবেট বা চালিয়ে যাচ্ছে এমন কোনো ব্যক্তি কি এমন কোনো রিবেট ব্যতীত যা বীমাকারীর প্রকাশিত প্রসপেক্টাস টেবিল অনুসারে অনুমোদিত হতে পারে সাচ রিবেট মে বি অ্যালাউড ওই ধরনের রিবেট কি অনুমোদিত হতে পারে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য পাবলিশড প্রসপেক্টাস যেটা নাকি প্রসপেক্টাসে পাবলিশড হয় অথবা টেবলস অফ দ্য ইন্স্যুরার অর্থাৎ ইন্স্যুরার টেবল অনুসারে হতে পারে এটাই বোঝাচ্ছে any person making default in complying with the provision of this section যদি কোনো পারসন সেটা করতে ব্যর্থ হয় ডিফল্ট হয় হ্যাঁ shall be punishable with such fine as may be prescribed by the rules অর্থাৎ এই প্রভিশন অনুসারে যে ধরনের ফাইন মানে পানিশমেন্টের ব্যবস্থা আছে সে ওই ধরনের পানিশ দ্বারা কি সাব্যস্ত হবে প্রেসক্রাইবড রুলস অনুসারে যে পানিশমেন্ট দেওয়ার কথা তাকে সেই ধরনের পানিশমেন্ট দেওয়া হবে Next one, limitation of expense of management in non-life insurance business. অর্থাৎ non-life insurance business ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের কি সীমাবদ্ধতা No insurer shall, in respect of any class of non-life insurance transacted by him in Bangladesh, spend in any calendar year as expense of management, including commission or remuneration for procuring business, an amount in excess of the prescribed limits, and in prescribing any such limits, regard shall have to the size and age of the insurer. বুঝা গেছে অর্থাৎ এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে কোনো বীমাকারী নো ইন্স্যুরেন্স শেল ইন রেসপেক্ট অফ এনি ক্লাস অফ ইন্স্যুরেন্স by him in Bangladesh spending any calendar year as expense of management including commission অথবা remuneration for procuring business an amount in excess of the prescribed limit যে amount যে excess হয় in prescribed any such limit regards shall be held to the size and age of the insurer বুঝা গেছে দুই নাম্বার হচ্ছে every insurer referred to the subsection 1 shall incorporated in the revenue account a certificate signed by the chairman, 2 directors and the chief executive officers of the insurer and an auditor's certificate certified that all expense of the management সমস্ত প্রকারের এক্সপেন্স গুলো either directly or indirectly in respect of the business referred to this section have been fully debited in the revenue account as expense মানে ম্যানেজমেন্ট অর্থাৎ রেভিনিউ অ্যাকাউন্টে সবগুলো এক্সপেন্স কে এক্সপেন্স হিসেবে দেখিয়ে সেটা ডেবিট পাশে শো করা হবে ঠিক আছে তারপর আসেন policy not to be called in question on ground of misstatement after 2 years অর্থাৎ 2 বছর পর ভুল বিবৃতির কারণে নীতিকে প্রশ্নবিদ্ধ করা যাবে না policy not to be called করা যাবে না in question প্রশ্ন মানে প্রশ্নবদ্ধ করা যাবে on ground of misstatement after 2 years একটা misstatement যদি দেওয়া হয়ে থাকে হ্যাঁ এটা দ্বারা বোঝাচ্ছে দেওয়া হয়তো এটা 2 বছর পরে সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ করা যাবে না এখানে no policy of the life insurance effected before the commencement of this act after expiry of 2 years from the date of commencement of the act no policy of life insurance effected after coming in force of this act shall after expiration of years from the date on which are effected be called in question by an insurer on the ground
that a statement made in the proposal for insurance or any report of medical officer or reference to the or friend of the insured or in any other document leading to the issue of the policy was inaccurate or false unless the issuer shows that such statement was on a material particular অর্থাৎ ম্যাটেরিয়াল পার্টিকুলার বুঝাতে বলছে মানে এটা মানে ভুল হতে পারে, মিথ্যা হতে পারে, সবকিছু হিসেবে এটা মানে প্রতারণামূলক হতে পারে। মানে যে পলিসি আছে আপনার পলিসির যে বিবৃতিটা আছে, কিন্তু সেটা মানে খুব গুরুত্বপূর্ণ ভাবে the statement was on a material particular, একটা গুরুত্বপূর্ণ বিষয়, which it was material to disclose, and that was a fraudulently made by the policy holder, মানে যেটা আসলে প্রতারণামূলক ভাবে করা হয়েছিল, and that the policy holder knew that at the time of making it that the statement was false and that the superposed effects which was a material to the dispute. তাহলে এই ধরনের হলে প্রশ্নবিদ্ধ না করে কি করতে হবে, আপনার এটাকে ডিসক্লোজ করতে হবে, অর্থাৎ ফুটনোট দিতে হবে আর কি, এছাড়া আর কিছু করা যাবে না, ইচ্ছা করে যদি করে থাকে কেউ। Interest on late settlement of claims. Late settlement claims করার সুদটা কিভাবে হয়, সুদ কি? Where payment on a policy issued by insurer becomes due. Where payment on a policy issued by an insurer become due. The person entitled thereto has filed complete proofs for claiming the payment. The issuer shall, if it fails to make payment within a period of 19 days from the date on which payment become due, অর্থাৎ যে ডেটে পেমেন্টটা ডিউ হয়েছে তার মধ্যে 90 দিনের ভিতরে যদি সে পেমেন্ট করতে ব্যর্থ হয়, the claimant complies with all the formalities, whichever is later, pay interest as a specified subsection 2 of this section on the amount so payable unless he proves that such failure was due to circumstances beyond his control. অর্থাৎ তার পরিস্থিতির কারণে হয়েছে, এরকম নিয়ন্ত্রণের বাইরে ব্যর্থতার কারণে, যেটা তার ইন্স্যুরেন্সের কি ছিল এই ধরনের ব্যর্থতা নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতির কারণে হয়েছে। অর্থাৎ সে মানে ক্লেমের যে ইন্টারেস্টটা আছে সেটা সেটেল করতে তার নির্দিষ্ট যে প্রেসক্রাইব টাইম আছে সেই টাইমের মধ্যে সে দিতে যদি ব্যর্থ হয় এবং ওই ব্যর্থ ডেট হতেও যদি 90 দিনের মধ্যে সে দিতে উইথিন এ পিরিয়ড অফ 90 days from the date on which payment becomes due, যে ডেটে সে পেমেন্টটা ডিউ হয়েছে সেই ডেট থেকে 90 দিনের ভিতরে দিতে হয়, এবং সেটা যদি তার নিয়ম মানে সেই অ্যামাউন্টটা যদি এরকম হয় যে মানে যত প্রকার মানে ক্লেমেন্ট যদি কমপ্লাই করে যে সমস্ত ফর্মালিটি গুলি তার মধ্যে যেটা নাকি সবচেয়ে কম সময়ের মধ্যে হচ্ছে, হুইচ ইজ মানে অর্থাৎ which is later pay interest as a prescribed subsection 2 of this section on the amount so payable unless he proves that, যতক্ষণ সে প্রুভ করতে না পারে যে such failure was due to circumstances beyond his control, অর্থাৎ মানে এটা প্রুভ করতে হবে যে সে আসলে তার নিয়ন্ত্রণের যে বাহিরে ছিল জিনিসটা, মানে প্রসেসটা মানে সেটার ফেলিওরটা প্রুভ করতে হবে তাকে, পরিস্থিতির কারণটা। The interest under subsection 1 shall be payable for the period during which failure continues shall be calculated on the monthly basis at the rate of 5% higher than the prevailing bank rate. Or the prevailing bank rate মানে আপনার
5% হারে বেসিসে মান্থলি বেসিসে কি করতে হবে, তাকে সুদ দেবে। অধীনে সুদ সেই সময়ের জন্য প্রদেয় হবে যে সময়ের মধ্যে ব্যর্থতা অব্যাহত থাকে এবং প্রচলিত ব্যাংক রেট থেকে 5% বেশি হারে মাসিক ভিত্তিতে গণনা করা হবে। এক্সকিউজ মি, আমার একটা কলার, ইমার্জেন্সি কল আসছে। ঠিক আছে, সেটা প্রচলিত ব্যাংক রেট থেকে 5%, the monthly basis at the rate of the 5% higher, 5% হচ্ছে বেশি হারে হবে than the prevailing bank rate থেকে। তারপর আসেন লাইসেন্স অফ ইন্স্যুরেন্স সার্ভাইয়ার, অর্থাৎ বীমা জরিপকারীদের লাইসেন্স। No person other than insurance surveyor holding a license under this section shall undertaking in Bangladesh the surveying, assessment or adjustment of any loss in respect of non-life insurance business, and no insurer shall pay any claim in respect of non-life insurance business transacted by him in Bangladesh unless the loss has been survived, assessed or adjusted as the case may be by an insurance surveyor holding a license under this section. Number 2, an application for a license under this section shall be made to the authority in such manner and be accompanied by such fee as may be prescribed by the rules. অর্থাৎ অ্যাপ্লিকেশনটার জন্য লাইসেন্সের জন্য যখন অ্যাপ্লিকেশনটা তৈরি করা হবে সেই সাথে কি করতে হবে, আপনাকে এখন মানে প্রেসক্রাইবড রুল অনুসারে যে ফিটা লাগবে এই ফিটাও অ্যাকম্পেন্ড করতে হবে। Number 3, the insurance surveyor may be classified into such subclasses as may be prescribed by rules, and if so classified, separate applications shall be made and separate license shall be issued in respect of each such subclass. Number 4, the authority may, on receipt of an application under this section, call for such information or explanation as it may deemed fit, or ask the applicant to appear before it in person, and no being satisfied, then the applicant fulfills such requirements as may be required and is fit to hold the license applied for. Grant such license subject to sections of this. It was the authority may, on receipt of an applicant, অর্থাৎ অথরিটি যদি অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে মানে রিসিভ করে অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্লিকেশনটা এবং সে যদি সে কি করতে পারে বিভিন্ন ইনফরমেশন এবং এক্সপ্লেনেশনের জন্য সে যদি মনে করে সেটা ফিট তাহলে সে এটা কল করতে পারে এবং অ্যাপ্লিক্যান্ট যদি সে যথাযথ সে মানে অথরিটির নিকট কি করতে পারে জবাবদিহি করতে পারে এবং সেটাতে যদি অথরিটি স্যাটিসফাইড হয় এবং সমস্ত রিকোয়ারমেন্ট গুলি যদি ফুলফিল করে থাকে এবং অথরিটি যদি লাইসেন্সের জন্য সেই রিকোয়ারমেন্ট গুলিকে ফিট মনে করেন তাহলে সে লাইসেন্স দেওয়ার জন্য গ্র্যান্ট করতে পারেন, এটাই বোঝাচ্ছে। নাম্বার 5, an applicant who has been refused a license of any subclass under this section shall not be entitled to make a fresh application. অর্থাৎ যদি লাইসেন্স নেওয়ার জন্য কোনো কারণে অ্যাপ্লিক্যান্ট যিনি উনি যদি রিফিউজ হয়ে যায় তাকে কি করা হবে না ফার্দার লাইসেন্সের জন্য মানে কি বিফোর দ্য এক্সপায়ারি অফ পিরিয়ড 1 year from the date of such refusal, মানে যে ডেটে সে রিফিউজ হয়েছে সেই ডেটে 1 বছরের আগে কি করবে না, তাকে 1 বছর পর্যন্ত তাকে সেই সুযোগটা দেওয়া হবে না। নাম্বার 6, in the case of an individual, the applicant himself, in the case of a company or firm, any of its directors of a partner shall not suffer from any of disqualification mentioned below. অর্থাৎ এগুলি একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অথবা অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে তার কোম্পানির ডিরেক্টর অথবা পার্টনার এগুলির জন্য কি হবে না,
তার ডিসকোয়ালিফিকেশনের জন্য সাফার করবে না। কি কি ক্ষেত্রে? যদি এরকম হয়, অ্যাপ্লিকেন্ট যদি এরকম হয় দ্যাট দ্য পারসন ইজ এ মাইনর, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যদি কি হয়, মাইনর হয়, দ্যাট হি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড টু বি আনসাউন্ড মাইন্ড বাই এ কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন, অর্থাৎ কোর্টের ইয়াতে যদি সে আনসাউন্ড মাইন্ড হিসেবে ডিক্লেয়ার হয়। হ্যাঁ, নাম্বার সি, that he has been found guilty or criminal misappropriation or criminal breach of trust of cheating or forgery of an abatement of or attempted to commit in such offense by a court of competent, অর্থাৎ যদি মানে অপরাধমূলক ব্যবস্থা জালিয়াতি অথবা প্রতারণামূলক কোনো কিছু লঙ্ঘন করে থাকে, সেই ক্ষেত্রে মানে দেখা যায় তার সেই ক্ষেত্রেও যদি হয়ে থাকে, এই ক্ষেত্রে কি হবে না, ওই কোম্পানির ডিরেক্টর অথবা পার্টনার এরা কি হবে না, তার ডিসকোয়ালিফিকেশনের জন্য সাফার করবে না। Number 6. Preparation. Knowledge of and statement by authorized agent to be deemed knowledge and statement by issuer or broker or employee of agent. মূল একটা স্কিল শুধু, অর্থাৎ অনুমোদিত এজেন্টের জ্ঞান বিবৃতি বিমাকারী বা দালাল বা এজেন্টের নিয়োগকর্তার দ্বারা জ্ঞান বা বিবৃতি হিসেবে গণ্য হবে কি? A person who has at any time been authorized as its agent by an insurer or broker or employer of insurance agents, as the case may be, for the purpose of soliciting or negotiating a contract of insurance in such capacity, shall in every such instance be deemed for the purpose of execution of the contract to be the agent of the insurer, and the knowledge of such person relating to any matter relevant to the acceptance of the risk by the insurer shall deem to be the knowledge of the insurer. Number 2, the statement made by any act done by any such person in his capacity as an agent shall be deemed for the purpose of the execution of the contract to be a statement made or act done by the insurer, notwithstanding the fact that such statement or act contravenes section 145 or any other provisions. Number 3, these provisions of this section shall not apply of the following, namely a provision da কি হবে না, অ্যাপ্লাই হবে না এই ক্ষেত্রে সাধারণত হয় আর যেখানে there is a collusion or conveniences between such person and the proposed policy holder in the execution of the contract. Number 2 দিতে হচ্ছে where such person has ceased being its agent and the insurer has taken all reasonable steps to inform or bring to the knowledge of potential policy holder and the public in the general the fact of such season. এ ধরনের ব্যক্তি অথবা এজেন্টের বা বন্ধ করে দিয়েছে এবং এরকম বিমাকারী সম্ভাবনীতি দ্বারা অথবা সাধারণভাবে জনসাধারণকে এ ধরনের বন্ধের বাস্তবতা জানাতে সমস্ত যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়া হয়েছে, এরকম একটা যদি রিজন থাকে সিজের বন্ধ করে দেওয়ার।
ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বাংলাদেশ, আইডিআরএ। আমরা আইডিআরএ নিয়ে একদম প্রথম দিকেই ক্লাসের একটু করে এটা আমি ডিসকাস করেছিলাম, সেটা আসলে কখন এস্টাবলিশড হয়েছিল, হ্যাঁ, এটার পারপাসটা কি, কনসিস্টিং মেম্বাররা সদস্যরা কতজন। আমি এটা আবারও বলতেছি, এখানে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি Insurance Development and Regulatory Authority has been formed under the provision of Insurance Development and Regulatory Authority Act 2010 on 26th January in 2011. Government of Bangladesh has enacted the Insurance Act 2010 to develop and regulate the insurance business. IDRM has established for the purpose of supervising the insurance business. Insurance business supervising করার জন্য সাধারণত এটা established করা হয়েছে একটা সংস্থা, safeguarding the interest of the policy holder, অর্থাৎ এই policy holderদের ইন্টারেস্ট সুটটা সেফগার্ডিং এর জন্য এটা established করেছে। দুইটাই কারণ মূলত, safeguarding the interest of the policyholder and the insurance business supervising করার উদ্দেশ্যে। The authority is working for the systematic development and the regulation of insurance industry with a view to implement the national insurance policy. অর্থাৎ এই করতে আইডিআরএম অথরিটি যিনি, উনি আসলে ইন্স্যুরেন্স পলিসিটিকে ইমপ্লিমেন্ট করার জন্য এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যে রুলস এন্ড রেগুলেশন গুলি আছে এটা সিস্টেমেটিক্যালি ডেভেলপ করাটাই হচ্ছে ওই কর্তৃপক্ষের কাজ। আইডিআরএ কনসিস্টিং বাই ওয়ান চেয়ারম্যান, এটা আমরা প্রথম ক্লাস আলোচনা করেছিলাম, 4 members and some executive directors and directors carrying the different functions of the authority. এখানে আইডিআর সংস্থাগুলোতে মেম্বার সংখ্যা একজন চেয়ারম্যান থাকবে, 4 জন মেম্বার থাকবে, এক্সিকিউটিভ ডিরেক্টর থাকবে, ডিফারেন্ট ফাংশন গুলো অথরিটি করার জন্য। The authority is assigned by the Insurance Development and Regulatory Authority Act 2010 to control the institution relating to insurance and reinsurance industry to encourage the development of insurance industry, providing registration and certification of insurer, reinsurer, mediator and renewal, amendment and removal, withhold or cancellation of such registration are the mandate of the IDRA. Inspection, inquiry and investigation of insurance institution, developing new policies, মানে এটার ফাংশনটা কি, এটা হচ্ছে মূল ফাংশন। অ্যাসাইন করা হয়েছিল কেন? Controlling the fund and investment, maintenance of solvency, margin, and the determining the proposed premium rate, giving advantage to insurer, settlement of dispute or claim, and providing the procedures for preparing actuarial reports are the major responsibility of the IDRA. মানে এটাই হচ্ছে মানে আইডিআর এর রেসপন্সিবিলিটিটা কি এখানে, সদস্য সংখ্যা, তারপর এস্টাবলিশমেন্ট। There are 77 insurance companies operating in the country and they need to be regulated under comprehensive laws and guidelines and supervised by a strong regulatory authority. এই হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি অফ বাংলাদেশ। এটা শর্ট নোট আকারে আসতে পারে আইডিআরএ। তাই এটা এস্টাবলিশমেন্টটা লিখবেন, সদস্য সংখ্যাগুলি লিখবেন, আর এই অথরিটিটা মানে রেসপন্সিবিলিটিটা লিখবেন, আর তার অধীনে এভাবে এটা মনে রাখার সিস্টেমটা এস্টাবলিশমেন্ট, তারপরে আপনার সদস্য সংখ্যা, তারপরে রেসপন্সিবিলিটি, তারপরে মানে কতগুলি ইন্স্যুরেন্স কোম্পানি তার অধীনে আছে, মানে এই সংস্থার অধীনে মানে কতগুলি ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করছেন, রেগুলেটেড হচ্ছেন, এইভাবে এটার মধ্যে এটা একটা শর্ট নোট আকারে আসতে পারে। এটার ভিশন
The vision to make the insurance industry the premier financial service provider in the country and beyond, focusing an efficient corporate sector and capital market securing and evolving appreciation of society penetrating or deep into the all segments of high economic growth. And our mission is to protect the interest of the policyholder and the other shareholders under the insurance policy, supervise and regulate the insurance industry effectively, ensuring orderly and systematic growth of the insurance industry for the matters connected therewith or incidental thereto. Value হচ্ছে ethical norms, unbased treatment, integrity, blind review, high standard, continuous improvement. ভ্যালুটা তাহলে ভিশন, মিশন এন্ড ভ্যালু এগুলো রেগুলেটরি ইয়াতে। তারপরে কোশ্চেন আসে statutory restriction granting loan to any employee by an insurer. এটা পড়াটা আসলে টাফ হয়ে যাবে স্লাইডটা। Statutory restrictions granting loan to any employee by an insurer. According to Section 44(9) of the Insurance Act 2010, no insurer shall grant to any employee any loan or temporary advantage. অর্থাৎ কোনো ইন্স্যুরেন্স করতে পারবেন, কোনো এমপ্লয়িকে কি করতে পারবেন, বীমাকারীকে কি করতে পারবেন, লোন অথবা টেম্পোরারি অ্যাডভান্টেজের জন্য অনুমোদন দিতে পারবেন না, এক্সেপ্ট এগুলি ছাড়া লোন অফ লাইফ পলিসিস ইস্যুড বাই হিম টু দ্য এমপ্লয়ি উইদিন হার সারেন্ডার ভ্যালু। 2 নাম্বার হচ্ছে লোনস অন মর্টগেজ of immovable property provided. এক নাম্বার হচ্ছে the authority certified that the insurer, if his transacts life insurance business, has complied with the provisions of such sections. তারপর হচ্ছে টুথ হচ্ছে the value of the property is at least twice the amount of the loan. মানে এই ক্ষেত্রগুলিতে করতে পারবে the property is situated in such town as may be notified in this behalf. Then the loan is made in such installments as may be described by the board of directors of the insurer. The loan is repayable within a period of 15 years. The loan is of such amount that the installment of capital and interest does not exceed 1/4 of the basic salary of the employee during a year. Loans for the purchases of the conveyance to an employee, provided that the employee has served the insurer continuously for such period as may be decided by the board of directors of the insurer. Number 2, to the conveyance purchase is mortgage to the insurer. The loan amount fixed is subject to such conditions, including time followed for its repayment as may be
decided to the board of the directors of the insurer, provided that the total loan regarding non-life insurance referred to the sub-clause 115 shall exceed 10% of the net profit after payment of income tax of the preceding year of the insurer. Provide further that the above 10% shall not be more than 20% of the paid up capital of the insurer. অর্থাৎ ওদের যে ট্যাক্সের যে after payment of tax preceding year যে payment of tax তার net ওই net profit এর 10% কি হবে more than 20% of the paid up capital. In case of temporary advantage to an equal amount salary not more than 4 months. এটাই বোঝাচ্ছে। নেক্সট কি আছে? Renewal of registration certificate of an insurance company. Insurance company certificate renewal করার কিভাবে? Registration certificate of an insurance company is renewable and shall be renewed annually. মানে annually সেটা রিনিউ এক নম্বর সার্টিফিকেটটা অবশ্যই রিনিউ করতে হবে এবং এটা রিনিউয়েবল প্রতি ইয়ারলি annually বাৎসরিক একবার করলেই হবে। Insurer shall submit an application for renewal for any year to the authority before 30th November of the preceding year shall be accompanied by the evidence of payment of prescribed fee for the renewal. অর্থাৎ সে যখন রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেশন করবে রিনিউয়ালের যে প্রেসক্রাইবড ফি আছে যেটা নাকি আপনার প্রভিশনে লিখে আছে সেটা সহ টেস্ট করতে হবে এবং সেটা নভেম্বরের প্রত্যেক ইয়ারের ফর এনি ইয়ার প্রতি ইয়ার মানে যে কোনো ইয়ার মানে এই বছর করতে হলে নভেম্বরের 30 তারিখ আগে অ্যাপ্লিকেট করতে হবে, অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। The authority upon a receipt of the application and the prescribed fee shall renew the registration and grant a certificate of renewal of the registration. The authority shall maintain a register and with all information regarding certificate of registration and its withholding and cancellation of the record. এই হচ্ছে ইন্স্যুরেন্সের আমাদের থিওরি এবং আমাদের টোটাল লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেসের থিওরি শেষ। আমরা যাব এখন কোথায়? আমরা কর্পোরেট লয়ের কোশ্চেন গুলিতে যাব। আমরা ডি পার্টের কোশ্চেনে চলে যাব। আমরা আজকে শুরু করে দেব যেহেতু আমাদের সময় আছে এখনো আমরা কোশ্চেন ডিসকাস করতে পারবো। আপনাদের যদি আজকের এই থিওরিটাতে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন যদি বুঝে না থাকেন। আর এখানে বোঝানোর মতো তেমন কিছুই ছিল না, জাস্ট থিওরি। ইন্স্যুরেন্সের উপরে ম্যাডাম ক্লাস আজকে শেষ আপাতত। মনে রাখতে হবে বিশেষ করে ডেটগুলি পেনাল্টিগুলি ওগুলি অ্যাপ্লিকেশনের ডেটগুলি সাবমিট করার ডেট এগুলি মনে রাখতে হবে। সেকশন দিতে না চাইলে সেকশন দিয়েন না, ঠিক আছে? জি ম্যাডাম। এক্সকিউজ মি। জি ম্যাডাম। জি আমি শুনতে পাচ্ছি না। বললাম যে ম্যাডাম ইন্স্যুরেন্স অ্যাক্টের উপর আজকে ক্লাস শেষ না? ইন্স্যুরেন্স অ্যাক্টের উপর আজকের ক্লাসটা শেষ। এক্সকিউজ মি। জি ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো ম্যাডাম। এক্সকিউজ মি। ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? জি জি এখন শুনতে পাচ্ছি। বললাম যে ইন্স্যুরেন্স অ্যাক্টের উপর আজকে ক্লাস তো শেষ তাই না? জি জি। ও আচ্ছা, এখন থেকে কোশ্চেন আলোচনা হবে এই তিনটা চ্যাপ্টার উপরে। জি জি। ও আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। আমি কোশ্চেনে অলরেডি চলে যাচ্ছি। আমি ক্লোজ করি।
এক্সকিউজ মি। জি ম্যাডাম, শোনা যাচ্ছে। ওকে ওকে। হ্যাঁ, আমি এখন কোশ্চেন শুরু করব আমাদের কোম্পানি অ্যাক্ট, ব্যাংকিং অ্যাক্ট, ইন্স্যুরেন্স অ্যাক্ট নিয়ে। আমি তিনটা যখন যে কোশ্চেন আসে সেই কোশ্চেনই ডিসকাস করব। আর আমি আচ্ছা এটা পরে বলি, আগে কোশ্চেন দুই একটা শুরু করি, দেখা যাক। এখানে প্রথম কোশ্চেনটা আসছে, হাউ ক্যান ওয়ান বিকাম এ মেম্বার অফ এ কোম্পানি। আমরা যদি কোশ্চেনের ভিতরে না যাই, আমরা যে কোম্পানি অ্যাক্ট পড়েছি, হ্যাঁ, আমরা যে ক্লাস করেছি সেটা থেকেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে একজন পার্সন কিভাবে কি হতে পারে, একজন একটা কোম্পানির মেম্বার হতে পারে। আমরা কি বুঝতে পারি? আপনারা প্লিজ রেসপন্স করবেন। ম্যাম, হাউ ক্যান ওয়ান বিকাম এ মেম্বার অফ এ কোম্পানি। আমরা যে কোম্পানি একটা এতগুলি থিওরি আমরা ডিসকাস করেছি, আমরা কি ওই থিওরির উপর ভিত্তি করে কি আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারি? সাপোজ আমার কোশ্চেনের থিওরিটা আমার জানা নাই, স্লাইডটা আমার জানা নাই, হ্যাঁ, যদি এরকম কোশ্চেন আসছে যে আমরা লিখতে পারবো কিনা? আমরা পারবো না? জি ম্যাডাম, পারবো তো। হ্যাঁ, একদম ইজিলি। আমরা যদি একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের যে আমরা যে ইয়াগুলি পড়েছি, তারপর কোম্পানির যে ডেফিনেশন পড়েছি, ওখান থেকে তো আমরা ইজিলি পাচ্ছি যে একজন পার্সন যদি একটি কোম্পানির মেম্বার হতে চায়, তাকে প্রথমে কি করতে হবে, মেমোরেন্ডাম অফ সাবস্ক্রাইবিং টু দা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, তাই না? যদি একেবারে র বেসিক ধরি আমরা, তাই না? তারপরে আরেক, হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে আমি যে পার্সন, আমি যে ওই কোম্পানির মেম্বার হব, সেটা আমাকে কি করতে হবে, আমাকে এগ্রি করতে হবে, একটা সম্মতি থাকতে হবে। জি ম্যাডাম। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা কোশ্চেন যখন আপনি নিজে থেকে চিন্তা করবেন যে এটা কি হতে পারে, আমরা কিভাবে লিখতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যান্সারটা ইজি হয়ে যাবে। তাহলে এখানে কি লিখেছে, হাউ ক্যান ওয়ান বিকাম এ মেম্বার অফ এ কোম্পানি। Answer, there are two basic ways in which a person may become a member of a company, namely by subscribing to the memorandum of the company or by agreeing to become a member. এই দুই ভাবে, and therefore the entry of his name in the company's register of the member. যখন মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন সাবস্ক্রাইবিং করবে অথবা সে এগ্রি সম্মতি করবে, তখন ওই যে কোম্পানির যে রেজিস্টার আছে মেম্বারদের, ওখানে সে কি করবে, তার নামটা রেজিস্টার করবে। A person may become a member of a company in either one of the following ways. এক নাম্বার হচ্ছে সাবস্ক্রাইবিং টু দা মেমোরেন্ডাম। সেকশন 2, আমাদের সেকশনগুলি উল্লেখ করার দরকার নাই, সব সেকশন মনে রাখতে পারবো না আমরা লেখার সময়। যদি সেকশন ভুল করে ফেলি তাহলে পুরো কোশ্চেনের মার্কটাই কাটা যাবে, সেজন্য আমরা সেকশনগুলি লিখবো না। একদম যে মানে বিশেষ করে ডেফিনেশন যখন আসে, তখন ডেফিনেশন যখন আসে, ডেফিনেশনের যে সেকশনগুলি থাকে যদি আমরা একুরেটলি মনে রাখতে পারি তাহলে আমরা লিখবো। ম্যাম, না লিখলে তো আর সমস্যা নাই, যে আমি অ্যানসার লিখছি বাট সেকশন লিখি নাই।
না, যখন যদি কোশ্চেনটা এরকম আসে অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট সেকশন অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট অনুসারে লিখতে বলছে, দেন তখন আপনি সেকশনটা জি জি তখন সেকশনে যা আছে তাই লিখতে হবে। হ্যাঁ, তখন সেকশনে ভুল যা করা আছে যাবে না। তাই লিখতে হবে। ইন কেস যদি আপনার ওই সেকশনের নাম্বারটা মনে না থাকে, তখন আপনি সেকশনটা উল্লেখ করতে যাবেন না, থ্যাংক ইউ ম্যাম। বুঝছেন? আর যদি একুরেট মনে থাকলে তখন সেকশনটা লিখবেন আপনি, না হয় লেখার দরকার নেই। অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট, অ্যাজ পার ব্যাংকিং অ্যাক্ট, অ্যাজ পার ইন্স্যুরেন্স অ্যাক্ট লিখে দিবেন, ঠিক আছে? এখানে সাবস্ক্রাইবিং টু দ্য মেমোরেন্ডাম, section 28 subsection 1 provides that the subscribers to the company's memorandum shall be deemed to have agreed to become members of the company, and no registration and on registration of the memorandum shall have their names entered in the company's register of the members. The provision regarding entry in the register is an administrative directive for the company's implementation and non-compliance, which does not affect the pre-existing membership. Number 2, allotment. A person to whom a company's shares have been allotted acquires his membership by virtue of subsection 2 of section 28, being a person who has agreed to become a member. However, it was held in Nicholas case that এটা একটা এক্সাম্পল, একটা কেসের এত কিছু দরকার নাই, জাস্ট নাম্বার উপর ভিত্তি করে ছোট ছোট করে লিখে ফেলবেন। তারপর আমি পড়ে শোনাচ্ছি। However, it was held in Nicholas case that the membership commences from the moment in the name entered in the members register. If the company wrongfully refuses to enter the name in the register, the allotted must take rectification proceedings for a court order directing the company to enter the name in its members register. Number 3, transfer. A transfer is a purchase of shares from a company's shareholders and not from the company itself. A transfer also acquires his membership by virtue of subsection, আমি সেকশনগুলি আমি পড়তেছি কিন্তু আপনারা লিখতে হবে তেমন না। Section 2 of section 28, being a person who has agreed to become a member. The principle in Nicholas case applies to the transferees as well. The transferee becomes a member from the moment his name is entered in the register of the members. Number 4, transmission on death of a member. আমরা কোম্পানি একটা পুরোটা পড়া থাকলে কিন্তু আমরা এটি লিখতে পাবো, কেন চ্যাপ্টার ওয়াইজ থেকে কিন্তু নেওয়া যাবে। মেম্বারশিপ, মেম্বারের যে রেজিস্টার, আমরা প্রত্যেকটা ইয়াতেই কিন্তু রেজিস্ট্রেশনের ব্যাপারটা আমরা পড়েছি। And transmission is a legal process by which ownership of the shares is in a company changes automatically on the death of a member to his personal representative. This is acknowledged in Article 29, which provides that in case of the death of a member, the person representatives of the deceased, where he or she was a role holder, shall be the only person recognized by the law as having any title to his or her interest in the shares. Next one is a transmission on bankruptcy of a member. দেউলাতের ক্ষেত্রেও কিভাবে হয়? A bankrupt member shares in a company will be transmitted to his trustee in bankruptcy according to the principles of the bankruptcy law. Companies articles may give the trustee an opinion of being personally registered as a member, as is provided for the Article 30. If the trustee elects or decides to be registered as a holder of the shares, the election constitutes the agreement to be a member. Therefore, the provisions of subsection 2 of section 29 become applicable. The trustee in bankruptcy
will become a member for the moment his name is entered in the register of the member. Compliance with section 180 মানে এই সেকশনটা কমপ্লাই করতে এখানে এই ক্ষেত্রে সেকশনের নামটা মনে রাখতে লিখতে হবে কারণ এই সেকশনের যে মেম্বার হওয়ার যে প্রভিশনটা ইন্ডিভিজুয়ালি একটা সেকশন এটা compliance with section 182 subsection 2 a person who has consent to be a director and has given the statutory undertaking to pay for his qualification share this is declared by section 182 subsection 2 to be in the same position as if he had signed the memorandum. The provisions of this section 28 subsection 1 apply to him and he becomes a member of the company at the moment of the memorandum of association is registered. Is to be a person who without being agreed to be a company's member is aware that his name is wrongly entered in its register of the member but takes no steps to have his name